আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জৈব যৌগ। আমরা জৈব যৌগ নামে একটা বিখ্যাত জিনিস দিয়ে আমরা আজকে আমাদের শিক্ষা জীবন বা আমাদের কেমিস্ট্রি ক্লাস গ্র্যাভিটির সাথে আমরা ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি জৈব যৌগ নিয়ে। তো জৈব যৌগ, তো ফার্স্ট কথা হলো জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হলো হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বনগুলাই একেবারে সিম্পলি জৈব যৌগ নামে পরিচিত। তার মানে তোমাদের মাঝখানে যখনই তোমাদের প্রথমে জৈব যৌগ সম্পর্কে কোনো আইডিয়া আসবে, মনে রাখবা জৈব যৌগ অবশ্যই তোমার হাইড্রোকার্বন হতে হবে। কিছু এক্সেপশন আছে, যেমন ধরো হলো তোমার কার্বন টেট্রাক্লোরাইড, সেখানে কোনো হাইড্রোজেন নাই। কিছু এক্সেপশন আছে, এই কারণে বলা হয় যে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের যে জাতক, হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের হলো তোমার জাতক, হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক ধরনের যে পদার্থ আছে, সেই সমস্ত পদার্থগুলোকে তোমার সংক্ষেপে কি বলা হয়? জৈব যৌগ বলা হয়। দ্যাট মিন্স হাইড্রোকার্বন বলতে তো বুঝতেই পারছো, যেমন মিথেন, এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে, এটা একটা জৈব যৌগ। আবার হাইড্রোকার্বনের জাতক, যেমন মিথেন থেকে মিথেনের যদি আমরা একটা হাইড্রোজেন সরায় সেই জায়গায় একটা ক্লোরিন দিয়ে দেই, তাহলে এটা হয়ে যাবে হলো মিথাইল ক্লোরাইড। তো আলটিমেটলি কিন্তু এই মিথাইল ক্লোরাইড, এই যৌগটা কিন্তু এই মিথেন থেকেই কিন্তু আসছে। জাস্ট খালি মিথেনের একটা হাইড্রোজেনকে আমরা ক্লোরিন দ্বারা হলো রিপ্লেস করে দিয়েছি, আমরা হলো মিথাইল ক্লোরাইড পেয়ে গেছি। তার মানে এই যে এখানে যে মিথাইল ক্লোরাইড যে দেখতে পাচ্ছ, সেই মিথাইল ক্লোরাইডটা অ্যাকচুয়ালি কার থেকে আসছে? মিথেন থেকে আসছে। দ্যাট মিন্স মিথেন থেকেই মিথাইল ক্লোরাইড আসছে। এই কারণে আমরা বলতে পারি যে এই মিথাইল ক্লোরাইডটা মিথেনের একটা জাতক। জাতক মানে হচ্ছে যেটা থেকে উৎপন্ন হয়। যেমন ধরো হলো কি, আমরা মানুষ, আমরা আমাদের বাবা মা থেকে উৎপন্ন হয়েছি বা বাবা মার মাধ্যমে হচ্ছে আমরা পৃথিবীতে আসছি, তাহলে বলতে পারো যে আমরা হলো আমাদের বাবা মার একটা জাতক। আসলে এক ধরনের ব্যাপারটা অনেকটা ওই সেন্সে চিন্তা করা হয় যে মিথেন থেকে মিথাইল ক্লোরাইড আসছে, এই কারণে মিথাইল ক্লোরাইড হলো মিথেনের একটা জাতক। তার মানে আমরা বুঝলাম যে সরাসরি যদি কোনো একটা হাইড্রোকার্বন হয়, অথবা সেই হাইড্রোকার্বনের যদি জাতক হয়, মানে সেই হাইড্রোকার্বন থেকে আসছে, এরকম কেউ যদি হয়, তাদেরকে সিম্পলি আমরা কি বলি? জৈব যৌগ বলি। ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্ট আমরা বুঝলাম। এখন এই জৈব যৌগ সম্পর্কে অনেকগুলো মতবাদ আছে। এর মধ্যে সবচেয়ে প্রথম দিকের একটা বিখ্যাত মতবাদ ছিল হলো, তোমরা সবাই পড়ে আসছো 9-10-এ, বার্জেলিয়াসের মতবাদ। সবাই পড়ছো 9-10-এ যে বার্জেলিয়াসের একটা মতবাদ আছে। তো বার্জেলিয়াসের মতবাদটা কী ছিল চলো আমরা জেনে নিই। ওকে, 1808 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস ছিলেন একজন সুইডেনের বিজ্ঞানী বা সুইডিশ বিজ্ঞানী। 1808 সালে বার্জেলিয়াস সর্বপ্রথম পদার্থকে দুইটা ভাগে হলো ভাগ করেন, মানে যৌগগুলাকে, পৃথিবীতে যত রাসায়নিক যৌগ পাওয়া যায় সেই রাসায়নিক যৌগগুলাকে 1808 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস দুই ভাগে হলো ভাগ করেন। এর মধ্যে একটা ভাগ হলো জৈব যৌগ, আর একটা ভাগ হলো অজৈব যৌগ। তাহলে বার্জেলিয়াস কি করেন? সর্বপ্রথম পৃথিবীতে যত রাসায়নিক পদার্থ আছে সেগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে দুইটা ভাগে ভাগ করেন। একটা ভাগের নাম তিনি দেন জৈব যৌগ, আরেকটা ভাগের নাম তিনি দেন অজৈব যৌগ। এখন জৈব যৌগ কাকে বলে? বার্জেলিয়াস দেখালেন যে বিভিন্ন জীবদেহ, অর্থাৎ সহজ কথা হলো জীব বলতে কাদেরকে বুঝাচ্ছি আমরা? জীব বলতে হলো প্রাণী এবং উদ্ভিদকে বুঝাচ্ছি। তো বার্জেলিয়াস বললেন জীবদেহে, অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যেই সমস্ত পদার্থগুলো পাওয়া যায়, মেনলি প্রাণী এবং উদ্ভিদের মধ্যে মেনলি হাইড্রোকার্বনটাই পাওয়া যায়। তো প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যেই সমস্ত পদার্থগুলো পাওয়া যায় সেই সমস্ত পদার্থগুলোকে তিনি বললেন জৈব যৌগ, বা ইংলিশে বলা হয় যে অর্গ্যানিক। কারণ প্রাণী মানেই হলো অর্গান, সেই অর্গান থেকে কথাটা আসছে অর্গানিক বা জৈব যৌগ। আর যে সমস্ত পদার্থগুলোতে কোনো প্রাণ নাই, যেমন ধরো হলো খনিজ পদার্থ টাইপ, খনিজ পদার্থ, মাটি বা এইসব জায়গায় যেই জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলোকে তিনি নাম দিলেন হলো অজৈব যৌগ বা ইনঅর্গানিক কেমিক্যালস। তো তাহলে বুঝতে পেরেছো যে 1808 সালে বার্জেলিয়াস ফার্স্টে দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হলো জীবদেহে, অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদে যে হাইড্রোকার্বনগুলো পাওয়া যায় সেগুলোকে তিনি বললেন অর্গানিক বা জৈব যৌগ, অর্গান থেকে আসছে। ওয়ার্ডটা হলো অর্গান থেকে আসছে, প্রাণী মানেই অর্গান, তো অর্গান থেকে অর্গানিক কথাটা আসছে। আর অজৈব যৌগ হলো যে সমস্ত পদার্থগুলোতে প্রাণ নাই কোনো, যেমন ধরো হলো খনিজ পদার্থ, খনিজ লবণ, এইগুলাকে তিনি নাম দিলেন হলো অজৈব যৌগ। তো পরবর্তীতে
বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে, একটা মজার কাহিনী হলো বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে যে জৈব যৌগগুলোকে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করার জন্য, কিন্তু দুঃখের বিষয় বা মজার বিষয় যাই বলো, তারা কেউই সফল হতে পারে নাই। এই কারণে বছরের পর বছর, মোটামুটি 8-10 বছর চেষ্টা করার পরও যখন তারা সফল হতে পারে নাই, এই কারণে এই ঘটনার 7 বছর পর অর্থাৎ 1815 সালে এই সেম বিজ্ঞানী বার্জেলিয়াসি বললেন যে যেহেতু জৈব যৌগগুলোকে আমরা এত চেষ্টা করলাম, বাট তারপরও এখন পর্যন্ত ল্যাবে তৈরি করতে পারলাম না, এই কারণে তিনি একটা প্রস্তাব দিলেন যে জৈব যৌগগুলো কোনো একটা মিস্টেরিয়াস ফোর্সের কারণে বা কোনো একটা রহস্যময় এনার্জি বা শক্তির কারণে শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণীদেহেই পাওয়া যায়। তিনি কি বললেন তাহলে? তিনি বললেন যে কোনো একটা মিস্টেরিয়াস এনার্জি বা ফোর্সের কারণে বা রহস্যময় শক্তির কারণে জৈব যৌগগুলো শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণীদেহেই পাওয়া যায়। এই কারণে এই বার্জেলিয়াসের এই মতবাদটাকে আবার বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। আমি লিখছি ভাইটাল ফোর্স থিওরি, বা বাংলায় বলা হয় প্রাণ শক্তি মতবাদ। তাহলে বাংলায় কি বলা হয়? প্রাণ শক্তি মতবাদ। যেহেতু জৈব যৌগগুলোকে কোনো একটা রহস্যময় শক্তির কারণে শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণীদেহেই পাওয়া যায়, এই কারণে এই মতবাদের নাম দেওয়া হয়েছিল ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণ শক্তি মতবাদ। তো এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছিল এবং সাথে ভার্সিটিতেও একবার আসছিল যে প্রাণ শক্তি মতবাদ এটা কে প্রদান করেন? তাহলে অ্যান্সার কি হবে? বার্জেলিয়াস। বুঝতে পেরেছো? তাহলে প্রাণ শক্তি মতবাদ কে প্রদান করেন? অ্যান্সার কি? বার্জেলিয়াস হলো 1815 সালে প্রাণ শক্তি মতবাদ প্রদান করেন। ওকে, তো বিজ্ঞানীরা এটা মেনেও নিয়েছে। মজার ব্যাপার হলো এখনকার আধুনিক যারা বিজ্ঞানী তারা থাকলে কিন্তু জীবনেও এটা মানতো না। কেন মানতো না? কারণ আধুনিক বিজ্ঞানে আসলে রহস্যময় শক্তি বলতে কিছু নাই। আধুনিক বিজ্ঞান বিশ্বাস করে যে পৃথিবীর সব কিছুকেই ব্যাখ্যা দেওয়া পসিবল। বাট এটা তো 1815 সাল, তখনও সায়েন্স আজকের দিনের মতো এতটা উন্নত ছিল না। তো ওই সময়েও মানুষজন এই মতো বা এটাকে বিশ্বাস করেছে যে আচ্ছা আমরা বানাতে পারতেছি না, তার মানে মনে হয় নিশ্চয়ই আর কোনো ব্যাখ্যা নাই, নিশ্চয়ই এখানে কোনো একটা রহস্যময় শক্তি আছে, এরকম তারা ধরে নিয়েছিলেন। কিন্তু যাই হোক, পরবর্তীতে 1828 সালে সালগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমি তারপর একটু ইতিহাসটা পড়ানোর সময় সালটা বলতে পারলে বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে, তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন ঘটনার পর অ্যাকচুয়ালি কোন ঘটনাটা আসছে। বাট আবার বলছি যে সালটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এটা ইতিহাস পড়াচ্ছি, ইতিহাস পড়ানোর জন্য একটু সালটা বলাটা ভালো, তাহলে আমাদের সিরিয়ালটা বুঝতে সুবিধা হয়। তাহলে 1828 সালে একজন ভদ্রলোক ছিলেন, তাকে বলা হয়, জার্মান বিজ্ঞানী উনি, ফ্রেডরিক ভোলার। একজন ভদ্রলোক ফ্রেডরিক ভোলার। ফ্রেডরিক ভোলার নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম 1828 সালে তিনি রাসায়নিক ল্যাবে কাজ করতে যেয়ে তিনি একটা জিনিস খেয়াল করলেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো তিনি প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেটকে তিনি উত্তপ্ত করছিলেন। লেড সায়ানেট, একটা জিনিস বলে রাখি, এই যে সিএনও জৈব যৌগে তোমরা পড়বা, এই সিএনওকে তোমার বলা হয় সায়ানেট মূলক। কি মূলক বলা হয়? সায়ানেট, সিএনও। তাহলে আমি কি বলেছি? লেড সায়ানেট। এই সায়ানেট মূলকের যোজনী হলো 1, তো লেড সায়ানেট। তাহলে লেডের সাথে সায়ানেট মূলক অর্থাৎ সিএনও যুক্ত হবে, কিন্তু এর যোজনী 1, তো এর যোজনী হলো লেডের এখানে নিচে যুক্ত হবে, আর লেডের যোজনী 2, তাহলে এই 2টা এই সায়ানেট মূলকে চলে যাবে। আমরা পড়ে আসছি যে এই জিনিসগুলো কি হয়, ইন্টারচেঞ্জ হয় যোজনীগুলা, যে সায়ানেট মূলকের যোজনী হলো 1, সেই 1টাই লেডের এখানে চলে যায়, আর লেডের যোজনী হলো 2, সেই 2টা এখানে চলে আসে। আর যেহেতু এটা একটা যৌগমূলক, এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে 2 লিখেছি, তো এটাকে বলা হয় লেড সায়ানেট। তো লেড সায়ানেটের সাথে তিনি ফার্স্টে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটায়া তিনি ফার্স্টে অ্যামোনিয়াম সায়ানেট পেলেন, NH4CNO অ্যামোনিয়াম সায়ানেট পেলেন। এটা হলো ডাবল প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল সাবস্টিটিউশন বিক্রিয়া, অর্থাৎ এই ক্লোরিনটা এখান থেকে লেডের কাছে চলে আসবে আর এই সায়ানেটটা এখান থেকে অ্যামোনিয়ামের কাছে চলে আসবে, মানে ডাবল প্রতিস্থাপন বা ডাবল সাবস্টিটিউশন রিয়াকশন। তো অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হবে এবং এখান থেকে লেড ক্লোরাইড উৎপন্ন হবে। তো অ্যাগেইন লেডের যোজনী হলো 2, তাহলে সেই 2টা ক্লোরিনের কাছে চলে যাবে। ওকে, আমরা সমতাকরণ চাইলে করতে পারি, কোনো সমস্যা নেই, এখানে আমরা 2 দিয়ে দিই, করতে পারি, কোনো প্রবলেম নেই।
তো এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করলেন। পরবর্তীতে তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে সেটাকে একটা বাষ্পে পরিণত করে সেখান থেকে বিশুদ্ধ অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে চাইলেন। তাহলে তিনি কি তৈরি করতে চাইলেন? এই অ্যামোনিয়াম সায়ানেটকে। তাহলে অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত কি? অ্যামোনিয়ামের সংকেত হলো NH4, সায়ানেট আমি লিখে দিয়েছি CNO, তাহলে অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত হচ্ছে NH4CNO। তো NH4CNO-কে তিনি উত্তপ্ত করতে চাইলেন। উত্তপ্ত করে সেটাকে সায়ানেট বাষ্পে পরিণত করে সেখান থেকে তিনি পুনরায় ইউরিয়া তৈরি করতে চাইলেন। আসলে ফার্স্টে তিনি ইউরিয়া তৈরি করতে চান নাই, তিনি চেয়েছিলেন এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে সেখান থেকে অ্যামোনিয়াম সায়ানেটের বাষ্প তৈরি করে বিশুদ্ধ কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু যাই হোক, ভুলবশত মানে বাই মিস্টেক এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দেওয়ার ফলে অ্যামোনিয়াম সায়ানেট পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে, কি বিক্রিয়া? পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম সায়ানেট পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ H2NCONH2 বা ইউরিয়াতে কনভার্ট হয়ে গেল। দেখো ব্যাপারটা কি হয়েছে, অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO, তো দেখো NH4 থেকে H2N আসছে, H2 ধরো একটা N এখানে চলে আসছে, তাহলে বাকি থাকে আরও দুইটা H2N, তাহলে সেই H2N এখানে, আর মাঝখানে আমরা CO লিখে ফেলছি। অর্থাৎ তুমি খেয়াল করে দেখবা এই বিক্রিয়া এবং এই বিক্রিয়ার আণবিক সংকেত কিন্তু হুবহু সেম। এখানে দেখো দুইটা নাইট্রোজেন আছে, চারটা হাইড্রোজেন আছে, দেখো এখানেও আলটিমেটলি দুইটা নাইট্রোজেন আছে, চারটা হাইড্রোজেন আছে, আর দেখো একটা কার্বন একটা অক্সিজেন, দেখো হুবহু সেম। অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়ার আণবিক সংকেত হুবহু সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তো কখনো যদি পরীক্ষায় দেখো যে এমন একটা বিক্রিয়া দেখো যে একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি হয়েছে, বাট সেখানে আণবিক সংকেতের কোনো চেঞ্জ হয় নাই, মানে সেম, এখানে যা ছিল একটা যৌগ ছিল, সে একটা যৌগ থেকে ওইখানেও একটা যৌগই হয়েছে এবং আণবিক সংকেত হুবহু সেম হয়েছে, তাহলে বুঝতেই পারবা এই দুইটা যৌগ কিন্তু পরস্পর সমাণু। তখন এই বিক্রিয়াটাকে তোমার বলা হয় সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয়। যে সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয়। কেন বলা হয়? কারণ ধরে নেওয়া হয় যে এখানে জাস্ট এই যৌগটা একটু অদল বদল হয়ে বা একটু পুনর্বিন্যস্ত হয়ে, যে বিন্যাস সমাবেশের ম্যাথের মতো যে একটু পুনর্বিন্যস্ত হয়ে এই যৌগটা উৎপন্ন করে ফেলছে, এই কারণে এটাকে পুনর্বিন্যাস বিক্রিয়া। আবার যেহেতু এই দুইটা হলো পরস্পর সমাণু, এই কারণে এটাকে সমানুকরণ বিক্রিয়াও বলা হয়। ঠিক আছে? আইসোমারাইজেশন রিঅ্যাকশন, ইংলিশে বলা হয় আইসোমারাইজেশন রিঅ্যাকশন, বা বাংলায় বলা হয় সমানুকরণ বিক্রিয়া। তো পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে এই যৌগটা উৎপন্ন হয় এবং এই যৌগটাকে আমরা বলি হলো ইউরিয়া, এবং এই যৌগটাই আমাদের ইউরিন থেকে পাওয়া যায়। অর্থাৎ আমাদের ইউরিনের প্রধান যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থই কিন্তু এই ইউরিয়া। ঠিক আছে? তো আমাদের ইউরিনের যে টোটাল যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থের মেইন বর্জ্য পদার্থটাই হলো তোমার এই ইউরিয়া। তার মানে ফ্রেডরিক ভোলার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ভুলবশত তিনি জৈব যৌগ ইউরিয়া তৈরি করে ফেলেন, এবং এই ঘটনায় পরবর্তীতে বিজ্ঞানী মহলে বেশ একটা সাড়া পড়ে যায়, যেই তো আমরা ইউরিয়া পেয়ে গেছি, যেটাকে আসলে আমরা ইউরিনে পাই বা মূত্রে পেয়ে থাকি। তো যাই হোক, এই ইউরিয়া পাওয়ার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝলেন যে জৈব যৌগগুলোকে চাইলে কি করা যায়, ল্যাবরেটরিতে তৈরি করা যায়, এবং সেই দিন থেকেই আমাদের কপালে কি নেমে আসলো, শনি নেমে আসলো। কেন? কারণ তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়া এই তাপটা দেওয়ার দরকারটা কী ছিল। এক্স্যাক্টলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম বা তোমাদের লেভেলে যখন জৈব যৌগ ফার্স্ট পড়া শুরু করেছিলাম, আমি ইতিহাসটা পড়ার পর আমারও ভীষণ রাগ লেগেছিল যে তাপটা দেওয়ার দরকারটা কী ছিল। তাপটা না দিলে আজকে হয়তো আমাদের এই জৈব যৌগটা থাকতো না, আমাদের এত বিশাল একটা প্যারা নেওয়া লাগতো না। তো যাই হোক, দুঃখজনক হোক বা সৌভাগ্যজনক বশত হোক, এইভাবে তাপ দেওয়ার কারণে আসলে জৈব যৌগ হওয়ার কারণে আমাদের পড়তে হচ্ছে, ব্যাপারটা আমাদের জন্য অনেক দুঃখজনক আর কি। ঠিক আছে? ওকে, হ্যাঁ, এটা আজকে এইচএসসির ক্লাস, বাট আজকে আসলে এসএসসি যারা আছো তারা যদি ক্লাস করো খুব বেশি লস হবে না, কারণ এটা আসলে বেসিক জিনিস, ভূমিকা প্লাস হলো আমরা নামকরণটা পড়বো। তো এই কারণে আজকে এসএসসি যারা আছো তারাও যদি থাকো সমস্যা নাই, কিন্তু আজকে আসলে অফিসিয়ালি এইচএসসির ক্লাস আর কি অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করার কারণে আমরা কি পেয়ে গেলাম, ইউরিয়া পেয়ে গেলাম। ঠিক আছে? তো ইউরিয়া হলো একটা জৈব যৌগ, এই কারণে আমরা বলতে পারি যে জৈব যৌগগুলোকে চাইলে আমরা কি করতে পারি, ল্যাবেও তৈরি করতে পারি। তো এই ঘটনার মাধ্যমে কি প্রমাণিত হলো,
এই ঘটনার মাধ্যমে এই যে বার্জেলিয়াসের যে প্রাণশক্তি মতবাদটা যে ভুল সেই জিনিসটা প্রমাণিত হলো। তার মানে ফ্রেডরিক ভোলার তিনি প্রমাণ করলেন যে বার্জেলিয়াসের যে ভাইটাল ফোর্স থিওরি বা বাংলায় আমরা বলছি প্রাণশক্তি মতবাদ, এই প্রাণশক্তি মতবাদটা তার মানে হলো ভুল, এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। আর যেহেতু ফ্রেডরিক ভোলারই সর্বপ্রথম রাসায়নিক ল্যাবে তোমার কৃত্রিমভাবে হলো জৈব যৌগকে তৈরি করেন, এই কারণে এই ফ্রেডরিক ভোলারকে কি বলা হয়? জৈব রসায়নের জনক বলা হয়। কি বলা হচ্ছে? জৈব রসায়নের জনক বলা হয়। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? জৈব রসায়নের জনক বলা হচ্ছে এই ফ্রেডরিক ভোলারকে। ওকে, ঠিক আছে। তো আমার মনে হয় এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে যে ফ্রেডরিক ভোলারকে কেন হলো আমাদের কি বলা হয়? জৈব রসায়নের জনক বলা হয়। ওকে, তো মনে থাকবে তাহলে এই জিনিসটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে অনেকবার যে জৈব রসায়নের জনককে, তাহলে নাম কি হবে? ফ্রেডরিক ভোলার, তিনি হলেন জৈব রসায়নের জনক। কেন জনক? কারণ তিনি সর্বপ্রথম ল্যাবে কৃত্রিমভাবে জৈব যৌগকে তৈরি করে হলো দেখান যে জৈব যৌগগুলোকে রাসায়নিকভাবেও তৈরি করা যায়, এই কারণে তাকে জৈব রসায়নের জনক বলা হয়। ওকে, তাহলে আমাদের ইতিহাসটা শেষ। এবার আসো জৈব যৌগের একটু ক্লাসিফিকেশনে চলে আসি আমরা। তো জৈব যৌগের ক্লাসিফিকেশনে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবা। আমরা একটা কাজ করি, আমরা ক্লাসিফিকেশন যেহেতু এটা অতটা ইম্পর্টেন্ট না, আমরা আরেকটু আচ্ছা নিচে চলে যাই, আমার মনে হয় নিচে চলে যাই, এটা অনেক বেটার হয়। তো এখন আমরা ক্লাসিফিকেশন শিখব। তাহলে জৈব যৌগগুলাকে ফার্স্টে একটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে যে জৈব যৌগের সংখ্যা হলো অনেক বেশি। কেন বেশি এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি। জৈব যৌগগুলো অনেক বেশি প্রাচুর্যতার কারণ কি? মানে প্রকৃতিতে জৈব যৌগগুলা দেখবা 1-2 কোটির উপরে, অথচ অজৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক কম। অজৈব যৌগ হলো তোমার 2-3 লাখের বেশি হবে না, কিন্তু দেখবা যে জৈব যৌগের সংখ্যা হলো 1-2 কোটি ছাড়ায় গেছে আসলে। আর যদি তুমি আমাদের হাজারি স্যারের বইটা ফলো করো, আমাদের হাজারি স্যারের বই লেখা আছে যে জৈব যৌগের প্রাচুর্যতা হলো 80 লক্ষেরও বেশি। আচ্ছা, এই অবজেক্টিভটা কেন বললাম? কারণ এই অবজেক্টিভটা মেডিকেলে আসছে আর কি, এবং হাজারি স্যারের বইয়ে যে মানটা ছিল সেই মান দিয়ে আসছে। এই কারণে আমরা বললাম যে জৈব যৌগের সংখ্যা 80 লাখেরও বেশি। আসলে বাস্তবে আরও অনেক বেশি, বাস্তবে আসলে 2-3 কোটি ছাড়ায় গেছে, বাট এটা অনেক আগের হিসাব। বাট বইয়ে আছে, আমাদের ভর্তি পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসে, এই কারণে আমরা শিখবো যে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি অ্যাকর্ডিং টু হাজারি স্যার। ওকে, তো এখন এই জৈব যৌগের সংখ্যা যে এত বেশি অজৈব যৌগের তুলনায়, এর কারণটা কি? মানে এর পিছনের হলো তোমার রিজনটা কি এক্স্যাক্টলি? এর পিছনের রিজনটা হলো মেইনলি 2টা রিজন আসলে এর পিছনে কাজ করে। একটা হলো ক্যাটেনেশন ধর্ম, আর একটা হলো কি সমানতা। এই 2টা জিনিস সবচেয়ে বেশি কাজ করে জৈব যৌগের প্রাচুর্যতার পিছনে। তো একটা হলো ক্যাটেনেশন ধর্ম এবং আরেকটা কি? আরেকটা হলো সমানতা। তাহলে ফার্স্ট জিনিসটা হলো ক্যাটেনেশন ধর্ম, এবং সেকেন্ড জিনিসটা তোমার কি আসবে? সেকেন্ড জিনিসটা হলো তোমার সমানতা। ঠিক আছে, তাহলে ক্যাটেনেশন ধর্ম এবং সমানতা, এই 2টা জিনিস কিভাবে কি আসছে আমাদেরকে এখন একটু জানতে হবে। তো ক্যাটেনেশন যে কথাটা, এই ক্যাটেনেশন কথাটা ল্যাটিন একটা ওয়ার্ড থেকে আসছে। সেই ল্যাটিন ওয়ার্ডটাকে তোমার বলা হয় ক্যাটেনা। এই ক্যাটেনা অর্থ হলো তোমার শিকল। ঠিক আছে, তাহলে ক্যাটেনেশন যে ধর্মের কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি, সেই ক্যাটেনেশন ওয়ার্ডটা আসছে একটা ল্যাটিন শব্দ ক্যাটেনা থেকে। সেই ক্যাটেনা মানে হলো শিকল। অর্থাৎ ক্যাটেনেশন ধর্ম হলো এই যে জৈব যৌগ বলতে আমরা কার্বনকে বুঝি। একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার পরও ওর হাতে কিন্তু আরও অনেকগুলো হাত ফাঁকা থাকে, কারণ আমরা জানি যে কার্বনের যোজনী কত হয়? নর্মালি 4। জৈব যৌগে হলো কার্বনের যোজনী 4। তো দেখো, একটা কার্বন অন্য আরেকটা কার্বনের সাথে একটা চেইনের মাধ্যমে যুক্ত হওয়ার পরও ওর স্টিল কিন্তু আরও 3টা হাত খালি আছে। সেই খালি হাতগুলোতে আরও অসংখ্য কার্বনের সাথে সে কিন্তু যুক্ত হতে পারে, মানে নিজেদের সাথে যুক্ত হয়ে বিশাল কী তৈরি করতে পারে? চেইন বা শিকল তৈরি করতে পারে। এবং তারপরও কিন্তু ওদের অনেকগুলো হাত খালি থেকে যায়। নিজেদের সাথে যুক্ত হওয়ার পরও দেখো ওদের 2টা বা 3টা করে কিন্তু হাত খালি থাকে। সেই খালি হাতেও কিন্তু আরও অসংখ্য কার্বন বা অন্য কোনো মৌল বসতে পারে। তাহলে এই যে
একটা কার্বন অন্য অনেকগুলো কার্বনের সাথে যুক্ত হয়ে একটা শিকল তৈরি করার পরও ওর স্টিল অনেকগুলো হাত খালি থাকে এবং ও যে কোনো দৈর্ঘ্যের শিকল তৈরি করতে পারে এবং তারপর ওর হাত ফাঁকা থাকে। সেই ফাঁকা হাতে অন্যান্য যৌগগুলা বসে ভিন্ন ভিন্ন মানে অন্যান্য মৌলগুলা বসে ভিন্ন ভিন্ন যে যৌগ তৈরি করতে পারে, এই ধর্মকেই তোমার বলা হয় ক্যাটেনেশন ধর্ম। এবং প্রকৃতিতে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে এর মধ্যে সবচেয়ে ফেমাস যে মৌল যারা ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে তারা হলো এই কার্বনটা, অর্থাৎ এই কার্বনগুলো ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে। আরেকটা যৌগ আছে, এটা মনে রাখতে পারো, সিলিকন। সিলিকনও আংশিক ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ সিলিকনও কিন্তু কার্বনের কাছাকাছি, বাট কার্বনের মতো এত জোসভাবে পারে না, ও হলো তোমার আংশিক ক্যাটেনেশন ধর্ম তৈরি করতে পারে। তো এটা এক বছর ভার্সিটিতে আসছিল যে নিচের কোনটা আংশিক ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে, তাহলে অ্যান্সার কি হবে? সিলিকন। বুঝতে পেরেছ যে নিচের কোনটা আংশিক ক্যাটেনেশন ধর্ম তৈরি করতে পারে, অ্যান্সারটা কি হয়ে যাবে? সিলিকন। ওকে, এখন সিলিকন কেন তৈরি করতে পারে এর আমি একটা ব্যাখ্যা দিই। পর্যায় সারণীতে বলো তো কার্বনের গ্রুপ নম্বর কত? দেখি তোমরা একজন কমেন্টে জানাও যে পর্যায় সারণীতে কার্বনের হলো তোমার গ্রুপ নম্বর কত। আচ্ছা, ক্যাটেনেশনটা আসলে কি? হায়দার প্রশ্ন করেছো। ক্যাটেনেশনটা হলো, দেখো, ক্যাটেনেশনটা ল্যাটিন ওয়ার্ড ক্যাটেনা থেকে আসছে, এটা মানে হলো শিকল। অর্থাৎ ক্যাটেনেশন বলতে বোঝায় যে একটা কার্বন অন্য আরও অসংখ্য কার্বনের সাথে শিকল তৈরি করতে পারে এবং সেই শিকলের দৈর্ঘ্য কম বেশি হতে পারে। সেই শিকলের 2টা 3টা 4টা বা 50টা 1 লাখ 10 লাখ যে কোনো সংখ্যক তোমার কার্বন থাকতে পারে। এবং শুধু এখানেই না, কার্বন থাকার পরও দেখো ওর স্টিল কিন্তু আরও হাত খালি আছে। সেই খালি হাতগুলোতে আরও ভিন্ন ভিন্ন মৌল বসে ভিন্ন ভিন্ন দেখতে শিকল তৈরি করতে পারে। এই ধর্মকেই তোমার বলা হয় ক্যাটেনেশন ধর্ম। এটা কার্বন হলো সবচেয়ে পারফেক্টলি পারে। পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে এর মধ্যে কার্বন হলো সবচেয়ে পারফেক্টলি এই ক্যাটেনেশন ধর্ম তোমার প্রদর্শন করে। বাকিগুলো এত পারফেক্টলি ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে না আর কি। ঠিক আছে, যেমন সিলিকন বা অন্যরা এত পারফেক্টলি করতে পারে না, বাট স্টিল সিলিকন আংশিক ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে। এর কারণটা হলো পর্যায় সারণীতে কার্বন এবং সিলিকন এরা কিন্তু অ্যাকচুয়ালি একই গ্রুপের মৌল, গ্রুপ 14-এর মৌল। আধুনিক পর্যায় সারণী অনুযায়ী চিন্তা করলে কার্বন এবং সিলিকন দুইটাই গ্রুপ 14-এর মৌল হওয়ার কারণে এদের রাসায়নিক গঠনে বা এদের হলো তোমার ইলেকট্রন বিন্যাস অনেক মিল আছে। এই কারণে সিলিকনও সামান্য পরিমাণে তোমার ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে, যেটা আমরা হলো বালির ক্ষেত্রে পেয়ে থাকি। যে সিলিকন ডাইঅক্সাইডে কিন্তু এই যে একটা সিলিকনের 4টা হাত থাকে, 4টা হাত দিয়েও 4টা মানে অক্সিজেনের সাথে যুক্ত হয় আর কি, অক্সিজেনের সাথে যুক্ত হয়, আবার এখানে সিলিকন আসে, আবার এখানে অক্সিজেন আসে, মানে সিলিকন ডাইঅক্সাইডের ক্যালাস তৈরি করতে পারে, যেটা আমরা বালির ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, তো এই জন্য সিলিকনও তোমার আংশিক ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে। তো এটা একটা রিজন যে ক্যাটেনেশন ধর্মের কারণে 2টা 3টা 4টা বা 5টা বা 1 কোটি সংখ্যক কার্বন মিলে বিভিন্ন ভ্যারাইটি লেভেলের শিকল তৈরি করতে পারে। আবার অসংখ্য হাত ফাঁকা থাকার কারণে সেই ফাঁকা হাতগুলোতে ভিন্ন ভিন্ন মৌল যুক্ত হয়ে শিকলগুলো ভিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। এই কারণে অ্যাকচুয়ালি হলো তোমার এত এত লাখ 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 কী আছে, জৈব যৌগ আছে। এটা একটা রিজন ক্যাটেনেশন ধর্ম। হ্যাঁ, গ্রুপ 14 পর্যায় সারণীর গ্রুপ 14-এর দ্বিতীয় পর্যায়ের মৌল। হ্যাঁ, হাফিজুর পারফেক্ট একটা অ্যান্সার দিয়েছো যে গ্রুপ 14-এর মৌল। পাপিয়া মণ্ডল, হ্যাঁ, গ্রুপ 14-এর মৌল এক্স্যাক্টলি। তো আমরা বুঝতে পারলাম। সেকেন্ড জিনিসটা হলো তোমার সমানুতা। তো সমানুতা জিনিসটা কি, আমি এটা একটু ব্যাখ্যা করি, দাঁড়াও একটু, আমরা একটু পাশে চলে যাই। সমানুতা, তো সমানুতা জিনিসটা আসলে কিছুই না। সমানুতা তো তোমরা অলরেডি জানো যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগগুলোকে পরস্পর কি বলা হয়? সমাণু বলা হয়। যেমন একটু আগে আমরা পড়ে আসলাম যে অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ, এর সমাণু হলো তোমার ইউরিয়া আর কি। ঠিক আছে, আমরা একটু আগে পড়ে আসছি যে অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ, বাট এর সমাণু হলো তোমার ইউরিয়া। তো এই জিনিসগুলো আর কি। ওকে, তো এখন চলে আসো সমানুতা। আমরা জিনিসটা একটু জানি, এটা আমরা 9-10-এ পড়ে আসছি। ধরো CH3 CH2OH, এটা একটা বিখ্যাত যৌগ, 9-10-এ পড়ছি আমরা, ইথানল বলা হয়। আর আরেকটা যৌগ পড়েছি আমরা ডাইমিথাইল ইথার, অর্থাৎ CH3OCH3। তো খেয়াল করো এটার সংকেত এবং এটার সংকেত লক্ষ্য করো, হুবহু সেম। 2টা কার্বন আর 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। খেয়াল করো এখানেও 2টা কার্বন, 6টা হাইড্রোজেন আর একটা কিন্তু অক্সিজেন। তার মানে এটা আর এটা
এই দুইটা জিনিস কিন্তু হুবহু সেম, ঠিক আছে? দেখো এটার যদি আমি নর্মাল সংকেত লিখি তাহলে আমি বলবো যে C2H6O, অর্থাৎ এই দুইটা যৌগের প্রত্যেকটাতেই দুইটা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, মানে এদের সংকেত হয়ে যাবে C2H6O। তাহলে দেখো এই দুইটা যৌগের আণবিক সংকেত সেম, কিন্তু এই দুইটা যৌগের কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে যেহেতু আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন, এদেরকে আমরা কি বলি? পরস্পর আইসোমার বলি। ইংলিশে বলা হয় আইসোমার, আর বাংলায় কি বলা হয়? সমাণু। পরস্পর আইসোমার বা আমরা বাংলায় হলো সমাণু বলি, ঠিক আছে? তো এই যে এই সমানুতা হলো তোমার জৈব যৌগের একটা স্পেশাল একটা ধর্ম। অজৈব যৌগে সমানুতা খুব বেশি একটা পাওয়া যায় না, কিন্তু জৈব যৌগে অনেক বেশি অনেক প্রচুর পরিমাণে তোমার সমানুতা পাওয়া যায়। এখন এই সমানুতা পাওয়ার কারণে দেখো একই আণবিক সংকেত বাট যৌগ কিন্তু আসলে দুইটা। তাহলে কি যৌগের সংখ্যা বেড়ে যাচ্ছে না? যে ধরো তোমার হাতে যদি এখন 1000টা যদি যৌগ থাকে এবং 1000টা যদি যৌগের প্রত্যেকটারে যদি 5টা করে যদি ধরো তোমার সমানুতা থাকে, কথার কথা প্রত্যেকটার 5টা করে যদি সমানুতা থাকে, তাহলে কিন্তু সেই 1000 যৌগ কিন্তু আসলে 1000টা না, সেটা কিন্তু আসলে 5000 জৈব যৌগ আছে এখানে। ব্যাপারটা কিন্তু এরকম। এই কারণে সমানুতা থাকার কারণেও কিন্তু কি আণবিক সংকেত সেম হওয়ার পরও যৌগগুলা কিন্তু ভিন্ন ভিন্ন হওয়ার কারণে যৌগের সংখ্যা অনেক বেশি। তো এটা হলো সেকেন্ড একটা রিজন যে যার কারণে হলো জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। ওকে, এবার আমরা ক্লাসিফিকেশনে চলে আসি। হ্যাঁ, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো ডাইমিথাইল ইথার, আর এটা তো ইথানল। নামকরণ নিয়ে প্যারা খাওয়ার কারণ নাই, আমরা নামকরণে আসবো একটু পরে, ঠিক আছে? তাহলে এবার আসো জৈব যৌগের ক্লাসিফিকেশনে চলে আসি। তো জৈব যৌগের ক্লাসিফিকেশনে আমরা কি দেখব? ফার্স্টেই আমরা একটা বোর্ড নিয়ে নিই, আর তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তোমরা বলবা। আমরা শুধু পড়াবো তা না, আমরা পড়ানোর মাঝখানে গল্প করব, মজা করব, সবই করবো আর কি, আবার পড়বো, সবই সিরিয়াসলি করব। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে বলবা। আচ্ছা, গোবিন্দ প্রশ্ন করেছ সিলিকনের জন্য পার্শিয়াল কেন? সিলিকনের অ্যাকচুয়াল রিজনটা হলো যে এটা আসলে প্রকৃতিতে, আসলে জিনিসটা হলো যে প্রকৃতিতে তোমার পাওয়া যায়, এটা একটা রিজন। আর আরেকটা রিজন হলো কার্বনের ক্যাটেনেশন ধর্ম থাকার কারণ হলো কার্বন খুব ইজিলি তোমার সমযোজী বন্ধন তৈরি করতে পারে। কেন করে করতে পারে খেয়াল করো। কার্বনের কক্ষপথ কয়টা বলো? এটা হলো কার্বনের নিউক্লিয়াস, এটা হলো কার্বনের প্রথম কক্ষপথ, এটা ধরো হলো কার্বনের দ্বিতীয় কক্ষপথ। কার্বনের কিন্তু কক্ষপথ দুইটাই, ঠিক আছে? তো আর প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, আর দ্বিতীয় কক্ষপথে ওর 4টা ইলেকট্রন থাকে। ধরো এই 4টা ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে। তো আমরা জানি যে অষ্টক পূর্ণ করার জন্য ওর আরও 4টে ইলেকট্রন দরকার। তো নিজের আছে 4টা, আর অষ্টক পূর্ণ করার জন্য হলো আরও 4টে ইলেকট্রন দরকার। এটা কার্বনের জন্য অর্জন করাটা খুব ইজি, এবং ওর শেষ কক্ষপথ কিন্তু 2 নম্বর কক্ষপথ। আর সিলিকনের ক্ষেত্রেও স্ট্রাকচারটা সেম, বাট সিলিকনের ক্ষেত্রে এটা হলো প্রথম কক্ষপথ, এটা ধরো হলো তোমার দ্বিতীয় কক্ষপথ, এটা ধরো হলো তোমার তৃতীয় কক্ষপথ। তো সিলিকনের ক্ষেত্রে খেয়াল করো, যে আজকে এইচএসসি ক্লাস চলছে। সিলিকনের ক্ষেত্রে দেখো লাস্টের কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, তো ওরও কিন্তু কার্বনের মতো আর 4টে ইলেকট্রন দরকার। তো এই দিক দিয়ে কিন্তু ঠিক আছে, কোনো প্যারা নাই, এদিক দিয়ে সব মিল আছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা শুধুমাত্র ঝামেলা হলো সিলিকনের শেষ কক্ষপথটা 3 নম্বর কক্ষপথ। ওর শেষ কক্ষপথ 3 নম্বর হওয়ার কারণে দেখো নিউক্লিয়াস থেকে কিন্তু ওর দূরত্ব কার্বনের তুলনায় কিন্তু বেশি, কারণ ওর যেহেতু 3 নম্বর কক্ষপথ, এই কারণে নিউক্লিয়াস থেকে ওর দূরত্বটা কার্বনের চেয়ে কিন্তু বেশি। কার্বনের চেয়ে বেশি হওয়ার কারণে ওর সিলিকনের ক্ষেত্রে ওর শেষ কক্ষপথের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম, কারণ ডিস্টেন্স বেশি, আকর্ষণ কম। এই কারণে ওর পক্ষে সমযোজী বন্ধনে আরও নতুন করে 4টে ইলেকট্রন নিয়ে আসা কার্বনের তুলনায় একটু ডিফিকাল্ট আর কি। এই কারণে ও সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, বাট কার্বনের মতো এত জোসভাবে তোমার সমযোজী বন্ধনে নিজেরা অংশগ্রহণ করতে পারে না। মোটামুটি পারে, বাট অত ভালো পারে না। এই কারণে এটার ক্যাটেনেশন ধর্মটা হলো আংশিক। কিন্তু পক্ষান্তরে কার্বনের ক্ষেত্রে শেষ কক্ষপথটা 2 নম্বর কক্ষপথ, আর এই 2 নম্বর কক্ষপথ হওয়ার কারণে নিউক্লিয়াসটা হলো তোমার শেষ কক্ষপথ থেকে মোটামুটি কাছে থাকে। এই কারণে ওর পক্ষে আরও নতুন 4টে ইলেকট্রনের সাথে আরও নতুন করে অন্য কার্বনের 4টে ইলেকট্রন শেয়ার করাটা ইজি হয়ে যায়, কারণ নিউক্লিয়াস কাছে, নিউক্লিয়াসের আকর্ষণ থাকে, তো ইজি হয়ে যায়। এই কারণে হলো তোমার কি হবে,
কার্বন অনেক পারফেক্টলি তোমার ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করতে পারে, যেটা হলো তোমার সিলিকন পারে না। ওকে, আমি দেখি আর কোনো প্রশ্ন আছে কি না। ফারজানা প্রশ্ন করেছো, আচ্ছা ভাইয়া কেমিস্ট্রির 2 পেপারের জন্যই কি হাজারি স্যারের বই বেস্ট? হ্যাঁ, কেমিস্ট্রির 2 পেপারের জন্যই হলো তোমার হাজারি স্যারের বইটা বেস্ট। আসলে আমি কেন বলবো, কারণ হাজারি স্যারের বইটা থেকে সরাসরি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি হাজারি স্যারের বইটা পড়ো, তোমার 90% প্রশ্ন তোমার কমন পেয়ে যাবা। এটা একটা ফ্যাক্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মানে ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য 90% হলো তোমার হাজারি স্যারের বই থেকে আসে, এটা একটা ফ্যাক্ট। আর সেকেন্ড জিনিসটা হলো ইঞ্জিনিয়ারিংয়েও তোমার দেখা যায় যে হাজারি স্যারের বই থেকেই তোমার অনেক বিক্রিয়া বা অনেক ম্যাথগুলো হাজারি স্যারের বই থেকে আসে, মানে সেই বইগুলো হাজারি স্যারের বইয়ে তুমি পাবা আর সেই ম্যাথগুলো, ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি বলো। তো এই কারণে আসলে হাজারি স্যারের বইটা মনে করো যে আমি বলবো যে সবচেয়ে ভালো। আর এটা স্ট্যান্ডার্ড বই, সবাই পড়ে আসছে। ধরো তোমাদের যারা টিচার, যারা প্রশ্ন করবে, তারাও দেখা গেছে যে তারা যখন স্টুডেন্ট ছিল তারাও হাজারি স্যারের বই পড়ে আসছে, কারণ হাজারি স্যারের বই মোটামুটি 20-25-30 বছর ধরে চলতেছে, মিনিমাম 30 বছর ধরে চলতেছে, এটা সামনে আরও চলবে। এই কারণে হলো যে টিচাররাও এই বই পড়ে আসছে, এই কারণে তারা এই বই থেকেই প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকে, ইয়াস আহমেদ ভাইয়া আপনি কোন বইটা পড়েছেন? আমিও হাজারি স্যারের বইটাই পড়েছি। আর হাজারি স্যারের বইটা যারা এখনও পড়ো নাই তারা শিওর থাকো অ্যাডমিশনে ওদেরকে হাজারি স্যারের বইটা পড়তে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হোক বা অন্য যে কোনো কিছুর জন্য হোক, হাজারি স্যারের বইটা 1 নম্বর বই। তো যারা এখনও পড়ো নাই তারা আজকের থেকেই পড়া শুরু করে দাও, কারণ নয়তো পরে হাজারি স্যারের বইটা পড়তে অনেক বেশি পেইন হবে। যে অ্যাডমিশনের অল্প টাইমে 2-3 মাস টাইমে হাজারি স্যারের বই নতুন করে শেষ করা খুবই ডিফিকাল্ট আর কি। তো যারা এখনও হাজারি স্যারের বইটা পড়ো না, সময় আছে, হাজারি স্যারের বইটা কিনে পড়া স্টার্ট করে দাও। ঠিক আছে, আমরা আর একটু আগাই। এখন আমাদেরকে যেটা করতে হবে, তাহলে আমরা তো বুঝতে পারলাম যে সিলিকনের এই ঘটনাটা যে কেন পার্শিয়াল তোমার ক্যাটেনেশন ধর্ম দেখায়। তো এবার আসো জৈব যৌগের হলো ক্লাসিফিকেশন। তো জৈব যৌগকে আমরা মেইনলি 2টা ভাগে হলো তোমার ভাগ করতে পারি শিকলের উপর ভিত্তি করে। ফার্স্টে একটা হলো মুক্ত শিকল, আর একটা হলো বদ্ধ শিকল। তোমরা যারা আছো তারা কিন্তু একটু কষ্ট করে, হ্যাঁ, তাহলে মুক্ত শিকল এবং আরেকটা হলো বদ্ধ শিকল। তোমরা যারা আছো তারা একটু কষ্ট করে আমাদের ক্লাসের যে কোনো একটা মোমেন্টের স্ক্রিনশট তুলবা। ঠিক আছে, স্ক্রিনশট তুলে আমাদের গ্র্যাভিটি গ্রুপে তোমরা হলো পোস্ট করে দিবা যে যারা যারা এখনও ভাইয়ার জৈব যৌগ ক্লাসে এখনও 50 জন মেম্বার অ্যাড হয়ে যাও নাই, তারা তাড়াতাড়ি হলো যে অ্যাড হয়ে যাও, কারণ আমাদের খুব অসাধারণ ক্লাস হচ্ছে বা এইরকম কিছু একটা লিখে তোমরা একটু পোস্ট করে দিও। হ্যাঁ, 2-4 জন আমি গ্রুপে একটু পরে মেসেজ দিব, তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখো, বা এখন না নিয়ে রাখলেও আজকের ভিডিওটা আপাতত সেফ থাকবে, বাট তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে। তোমাদের অ্যাটেন্ডেন্স যদি অনেক কম হয় তাহলে দুঃখজনক হলো এই গ্রুপেও কিন্তু ভিডিও ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু ভালো থাকতে হবে, আর তোমরা একটু স্ক্রিনশট নিয়ে আমাদের গ্র্যাভিটি গ্রুপে দিয়ে দিও যে 50 জন মেম্বার অ্যাড করে তুমিও ভর্তি হয়ে যেতে পারো। আজকে আমরা ফার্স্ট ক্লাস করলাম, অনেক চমৎকার ছিল ক্লাসটা। ঠিক আছে, তো তাহলে জৈব যৌগ তাহলে শিকলের উপর ভিত্তি করে হলো আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। ওকে, তো মুক্ত শিকল আর বদ্ধ শিকল। তো মুক্ত শিকল তোমরা নাম শুনে বুঝতে পারছো যে মুক্ত শিকল হলো তোমার এমন একটা জৈব যৌগ যার 2টা প্রান্ত হলো তোমার মুক্ত, মানে 2টা প্রান্ত হলো খালি বা মুক্ত। যেমন ধরো হলো এই খালি গায়েগুলায় মনে করো হাইড্রোজেন আছে, এখানে ধরো হলো উপরে নিচে হাইড্রোজেন আছে, উপরে নিচে ধরো হাইড্রোজেন আছে, বাট 2টা সাইড মনে করো তোমার মুক্ত। দেখো এই হাত এবং এই হাত কিন্তু কারোর সাথে কেউ কিন্তু যুক্ত না, একেবারে খালি, তো মুক্ত আর কি। ঠিক আছে, তো এগুলো হলো মুক্ত শিকল। আর আরেকটা আছে হলো তোমার বদ্ধ শিকল। বদ্ধ শিকল হলো সেখানে কোনো হাত খালি থাকবে না, প্রত্যেকটা কার্বনের সাথে যুক্ত থাকবে, মানে সেখানে তুমি কোনো আগামাথা মানে শুরু এবং শেষ খুঁজে পাবা না। যেমন বেনজিন বলো, আমরা সবাই জানি যে বেনজিনের স্ট্রাকচারটা এরকম একটা চক্রের মতো আর কি। দেখো
আমি দ্বিবন্ধনগুলো দিয়ে দিই। তো দেখো খেয়াল করো, এটা কিন্তু একটা বেনজিন। দেখো একটা বেনজিন বলয়ে কিন্তু দেখো কোনো ফাঁকা কিন্তু নাই, দেখো প্রত্যেকটা মানে কোনো শুরু এবং শেষ কিন্তু নাই। দেখো তুমি কোনো কিন্তু শুরু এবং শেষ খুঁজে পাবা না যে কোনটা 1 নম্বর কার্বন আর কোনটা লাস্ট কার্বন, তুমি বুঝতে পারবা না। কিন্তু মুক্ত শিকলের ক্ষেত্রে খেয়াল করো যে শিকলের দুইটা প্রান্ত কিন্তু মুক্ত, এটার সাথে কিন্তু এটা কানেক্টেড না, মুক্ত আর কি, খোলা। মানে আমার 2 হাত ধরো খোলা, এক হাতের সাথে আরেক হাতের প্রান্ত কিন্তু কানেক্টেড না, এটা হলো তোমার মুক্ত শিকল। আর এখন ধরো আমার এক হাতের সাথে আরেকটা হাত কানেক্টেড, এটা হলো বদ্ধ শিকল। তো শিকলের উপর ভিত্তি করে ফার্স্টে জৈব যৌগগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। ওকে, এখন এই মুক্ত শিকলকে আবার আমরা সম্পৃক্ততার উপর ভিত্তি করে আরও 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে কি করতে পারি, এই মুক্ত শিকলকে আমরা সম্পৃক্ততার উপর ভিত্তি করে আরও 2 ভাগে আমরা ভাগ করতে পারি। তো সেই ভাগগুলা কি, তো খেয়াল করো। তাহলে এই যে মুক্ত শিকলকে আমরা সম্পৃক্ততার উপর ভিত্তি করে 2টা ভাগ, একটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল, আরেকটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল। আমি তোমাদেরকে অনেক নেমনিকও দিব, তোমাদেরকে পড়ানোর পাশাপাশি আমি তোমাদেরকে মনে রাখার অনেক টেকনিকও দিয়ে দিব। আমার ক্লাসের উদ্দেশ্য হলো, দেখো পড়ানোর স্টাইল অ্যাকচুয়ালি 2 রকম। কেউ হয়তো তোমার অনেক জোস বুঝায়, আবার অনেকে আছে যে যারা হলো অনেক ছন্দ দিয়ে বা অনেক ইজি করে তোমাকে পড়ায়া দেয়। কিন্তু এখন 2টারই সুবিধা অসুবিধা আছে। যারা তোমাদেরকে ধরো ডিটেলসে অনেক ডিপ লেভেলে পড়ায়, ওদের পড়াটা তোমার মাথায় ঢুকবে, দেখবে ওদের পড়াটা তোমার মাথায় ঢুকে গেছে এবং এটা অনেক লং টার্ম হলো তোমার মেমোরিতে থাকে এবং এই ধরনের পড়াশোনা তোমাকে এক্সামে হেল্প করে। আর যারা হলো ধরো বিভিন্ন ছন্দ দিয়ে পড়ায়, তারা হয়তো তোমাকে অত ভালো বুঝাচ্ছে না, বাট তাদের ছন্দটা দেওয়ার কারণে তোমার প্রথমবার পড়তে ইজি হচ্ছে, বাট দেখা যাবে তুমি 2-4 দিন পরে তুমি ভুলে যাবা, কারণ তুমি তো পিওর মুখস্থ করছো, জিনিসটা কিন্তু তোমার মাথায় ঢুকে নেই। ছন্দগুলো হলো শর্ট টাইম। কিন্তু আমি আমার ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি, আমি আমার ক্লাসগুলোতে হলো ডিটেলসে বুঝাবো, আবার যখন যেখানে দরকার পড়াটা ইজি করার জন্য আমরা ছন্দও বলবো। তার মানে আমি ছন্দ দিয়ে পড়ানো প্লাস বুঝে পড়ানো, এই দুটাকে মিক্সড করে পড়াবো, যেন তোমাদের মাথাতে যেন জিনিসটা অনেক দিন যেন থাকে, বেসিক যেন পুরোপুরি ক্লিয়ার হয়, এবং একই সাথে যেন তোমাদের ছন্দ দেওয়ার কারণে তোমরা যেন জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারো, অবজেক্টিভে যেন খুব দ্রুত দাগাইতে পারো। আমি 2 দিকেই তোমাদেরকে ইনশিওর করব। ঠিক আছে, তো দেখো তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনকে, হ্যাঁ, এই সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, যেখানে হলো কার্বন কার্বন শুধুমাত্র একক বন্ধন আছে। আমরা সবাই জানি যে যে জৈব যৌগগুলোতে মুক্ত শিকল, ফার্স্ট কথা হলো এদেরকে অবশ্যই মুক্ত শিকল হইতে হবে, মুক্ত শিকল হইতে হবে, এবং এদের এখানে কার্বন কার্বন সব একক বন্ধন হইতে হবে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা যাবে না। তাদেরকে আমরা কি বলবো, সম্পৃক্ত যৌগ বলবো। ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত মুক্ত শিকল বলবো। আর অসম্পৃক্ত কোনটা, যে সমস্ত মুক্ত শিকলের মধ্যে দেখবা যে মিনিমাম একটা তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবেই, অর্থাৎ মিনিমাম একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবেই, অথবা ত্রিবন্ধনও থাকতে পারে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনও থাকতে পারে, মিনিমাম একটা থাকবেই। সেই ধরনের মুক্ত শিকলগুলোকে আমরা কি বলবো, অসম্পৃক্ত, বা ইংলিশে বলবো হলো আনস্যাচুরেটেড। আমি পাশাপাশি ইংলিশগুলো কেন লিখে দিচ্ছি, কারণ এই বছর যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখো, এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষাতে অনেক বেশি ইংলিশ টার্ম থেকে প্রশ্ন আসছে। বাংলাতেই প্রশ্ন হয়েছে, বাট অপশনগুলো দেখবা যে ইংলিশ অপশন দিয়ে রাখছে। এই কারণে আমার মনে হয় যে ইংলিশ জানাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অসম্পৃক্ত হলো আনস্যাচুরেটেড, আর ওটা হলো স্যাচুরেটেড আর কি। তাহলে স্যাচুরেটেড মুক্ত শিকল মানে হলো সম্পৃক্ত মুক্ত শিকল, যেখানে কোনো ধরনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, শুধুমাত্র একক বন্ধন থাকবে, সেগুলোকে আমরা সম্পৃক্ত মুক্ত শিকল বলছি। আর অসম্পৃক্ত মুক্ত শিকল হলো মিনিমাম একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, আর বাকিগুলো এক বন্ধন থাকতে পারে, বা আরও 2-4টাও দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই সবগুলোকে আমরা কি বলবো, অসম্পৃক্ত হলো মুক্ত শিকল বলবো। ওকে, রুটিন হলো গ্রুপের কভারে দেওয়া আছে। আচ্ছা, জাওয়াদ একটা প্রশ্ন করেছো, আচ্ছা তোমার প্রশ্নটা আমি দেখিনি, যে ভাইয়া জৈব যৌগের এমন কোনো সাধারণ ধর্ম আছে যেটা দিয়ে ব্যবহারিকভাবে বোঝা যাবে এটা জৈব যৌগ? কিছু ধর্ম আছে জৈব যৌগ, যেমন একটা কমন ধর্ম হলো
জৈব যৌগগুলোকে কিন্তু নর্মালি আমরা জ্বালানি হিসেবে ইউজ করি, যেমন ওই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন বা এই জিনিসগুলো, বা ইথিন, অ্যালকিন। তো জৈব যৌগগুলোর একটা কমন ধর্ম হলো এগুলোকে যদি আমরা তাপ মানে দহন করি তাহলে সেগুলো হলো প্রচুর পরিমাণে হলো তোমার তাপ দিবে। এই কারণে দেখবা যে জৈব যৌগগুলোকে কিন্তু আমরা রান্নাবান্নার কাজে বা অন্যান্য তাপ শক্তি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি। এটা একটা ধর্ম যে জৈব যৌগগুলোকে নর্মালি দহন করলে অনেক বেশি তোমার তাপ শক্তি উৎপন্ন হয়, সাথে তোমার সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তো এটা একটা ধর্ম যেখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা জৈব যৌগ, আমরা মোটামুটি বলতে পারি আর কি এইসব কারণে। এরকম আরও আছে, আমরা যখন যত সামনের দিকে যাব নিজেই বুঝতে পারবে। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে ইয়াস, একটা প্রশ্ন করেছো ভাইয়া কোন কম্পাউন্ডকে অর্গানিক কম্পাউন্ড বলবো আর কোনটাকে বলবো না, মানে কি কি ফিচার থাকবে। ওকে, ওই যে আমি বললাম যে অর্গানিক বলার অর্গানিক না বলার ওয়েটা হলো মোটামুটি তোমার অর্গানিক বলতে বোঝায় যেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী দেহে যেই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি পাওয়া যায়, বা উদ্ভিদ এবং প্রাণী দেহের জীবাশ্মে যেই জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলোকে আমরা মোটামুটি অর্গানিক বলবো, এবং সেখানে হাইড্রোকার্বন থাকতে হবে। আর ইনঅর্গানিক বলবো যেগুলো নর্মালি তোমার উদ্ভিদ এবং প্রাণী দেহে বা জীবাশ্ম আকারে পাওয়া যায় না, এবং যেখানে কখনো হাইড্রোকার্বন রিলেটেড কিছু থাকেও না, সেগুলোকে নর্মালি আমরা ইনঅর্গানিক বলি। ঠিক আছে, ওকে। এটা হলো একেবারে সাধারণভাবে, আরও অনেক ডিটেলস ভাগ আছে, এটা আমরা আস্তে আস্তে পড়লে জানতে পারবো। এখন বললে একটু কনফিউশন লাগবে, কারণ আমরা সামনে আরও ডিটেলসে যখন পড়বো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো এই জিনিসগুলো। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম তাহলে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড মানে হলো মিনিমাম একটা বা একের অধিক তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, সেগুলোকে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল বলবো যদি মুক্ত শিকল হয়। আর সম্পৃক্ত মুক্ত শিকল হলো সেখানে শুধুমাত্র একক বন্ধন থাকবে, কোনো ধরনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, সেগুলোকে আমরা কি বলবো, সম্পৃক্ত মুক্ত শিকল বলবো। ক্লিয়ার? ওকে, এইবার একটা জিনিস খেয়াল করো, মুক্ত শিকল যারা আছে তারা সবগুলোই অ্যাকচুয়ালি অ্যালিফ্যাটিক যৌগ, কারণ কোনো অ্যারোমেটিক যৌগ তারা কখনো মুক্ত শিকল হতে পারে না, শুধুমাত্র অ্যালিফ্যাটিক যৌগগুলাই কিন্তু মুক্ত শিকল হয়। ঠিক আছে, কোনো ধরনের অ্যারোমেটিক যৌগ কখনো মুক্ত শিকল হতে পারে না। মনে রাখবে, অ্যারোমেটিক যৌগ সারা জীবনই বদ্ধ শিকল হয়, কিন্তু অ্যালিফ্যাটিক যৌগগুলা মুক্ত শিকল হতে পারে। এই কারণে সকল মুক্ত শিকলই অ্যাকচুয়ালি অ্যালিফ্যাটিক আর কি। ঠিক আছে, আর বদ্ধ শিকলের মধ্যে অ্যাকচুয়ালি অ্যালিফ্যাটিকও আছে, অ্যারোমেটিকও আছে। আমি বলতেছি, তাহলে আপাতত মনে রাখবা যে অ্যারোমেটিক যৌগ কখনোই মুক্ত শিকল হতে পারে না। অ্যারোমেটিক যৌগ সারা জীবনে যে বেনজিনের মতো হলো বলয়যুক্ত যৌগ, এই কারণে অ্যারোমেটিক যৌগ কখনোই মুক্ত শিকলে পাবা না। এই কারণে সকল মুক্ত শিকল মানেই তারা কোনো না কোনো অ্যালিফ্যাটিক যৌগ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এবার চলে আসো, আমরা তো মনে হয় এই টাইপের জিনিসগুলো বুঝতে পেরেছি খুব ইজি ওয়েতে। এরপরে আসো বদ্ধ শিকল। তো বদ্ধ শিকলের মধ্যে আমরা একটু পেজটা মুভ করে ফেলি, তাহলে আমাদের একটু পড়তে সুবিধা হবে। এবার আসো হলো বদ্ধ শিকল। তো বদ্ধ শিকলের মধ্যে এই যে এখানে যে বদ্ধ শিকল দেখতে পাচ্ছ, সেই বদ্ধ শিকলকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কারণ আমি তো বললামই যে এই বদ্ধ শিকলের মধ্যে অ্যালিফ্যাটিকও থাকতে পারে, অ্যারোমেটিকও থাকতে পারে। একটু আগে বলে আসছি, বদ্ধ শিকলের মধ্যে অ্যালিফ্যাটিকও থাকতে পারে, অ্যারোমেটিকও থাকতে পারে। ঠিক আছে, তো এখন অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এগুলোকে আবার পার্থক্য করার ওয়ে আছে। তোমরা এখন বলতে পারো যে ভাইয়া আমি বুঝবো কিভাবে যে এটা হলো বদ্ধ শিকল, দেখলে আমি বুঝবো কিভাবে যে ভাইয়া এটা অ্যালিফ্যাটিক হবে নাকি অ্যারোমেটিক হবে, কারণ আপনি তো বললেন যে বদ্ধ শিকলে দুইটাই থাকতে পারে। হ্যাঁ, এগুলো বুঝার ওয়ে আছে। হাকেল তত্ত্ব নামে একটা তত্ত্ব আছে, আমরা এটা পড়বো পরে। ঠিক আছে, তো তখন আমরা আরও ডিটেলসে জানবো। আপাতত ক্লাসিফিকেশনটা আমরা একটু গুরুত্ব দিই। তো অ্যালিফ্যাটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, বদ্ধ শিকল হিসেবে দুইটাই থাকতে পারে। তো এখন একটা এক্সাম্পল দিই, যেমন ধরো খেয়াল করো, দেখো যেমন এটা কিন্তু একটা বদ্ধ শিকল। দেখো এখানে তুমি কিন্তু কোনো ধরনের আগা মাথা কিন্তু খুঁজে পাবা না। দেখো তোমার কি দুই পাশের দুইটা কার্বন কি মুক্ত অবস্থায় আছে? না। দেখো
কোনো কিন্তু কোনো মুক্ত নাই, সবগুলা প্রান্তই কারো না কারোর সাথে হলো যুক্ত, তার মানে এটা একটা বদ্ধ শিকল। কিন্তু এই বদ্ধ শিকলে কোনো ধরনের কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কি পাচ্ছ না, তার মানে এটা হলো সম্পৃক্ত বদ্ধ শিকল। আর সম্পৃক্ত বদ্ধ শিকল সারা জীবনে মনে রাখবা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বেসিক, যে সম্পৃক্ত বদ্ধ শিকল এটা সারা জীবনে মনে রাখবা যে এটা সবসময়ই অ্যালিফ্যাটিক যৌগ হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সম্পৃক্ত বদ্ধ শিকল এটা সবসময়ই আমাদের কি ধরনের যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ হবে, এটা কখনোই অ্যারোমেটিক যৌগ হবে না। যদি কখনো পাও যে সম্পৃক্ত বদ্ধ শিকল পাও, যে ওই বদ্ধ শিকলে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, অনলি তোমার হলো একক বন্ধন, যদি সম্পৃক্ত বদ্ধ শিকল পাও, চোখ বন্ধ করে মনে রাখবে এটা সারা জীবনই অ্যালিফ্যাটিক যৌগ হবে। ঠিক আছে, ওকে। এবার আসো অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগগুলা অলওয়েজ তোমার মনে রাখবা যে এরা হলো অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ অ্যারোমেটিক যৌগে তোমার নর্মালি দ্বিবন্ধন পাওয়া যায়। তার মানে বদ্ধ শিকলের মধ্যে যদি কখনো দেখো যে অ্যারোমেটিক বদ্ধ শিকলের মধ্যে যদি দেখো যে সেখানে দ্বিবন্ধন আছে, তুমি 90% শিওর থাকো যে সেগুলো অ্যারোমেটিক যৌগই হবে। বাকি 10% সেটা মাঝে মাঝে অ্যালিফ্যাটিকও হতে পারে। এটা আমরা পড়বো পরে, আমরা যখন হাকেল তত্ত্ব পড়বো তখন বুঝবো যে আমরা কোনগুলোকে অ্যারোমেটিক যৌগ বলবো আর কোনগুলোকে অ্যালিফ্যাটিক যৌগ বলবো, এটা আমরা হাকেল তত্ত্বে পড়বো। আপাতত আমাদের এত ডিটেলস দরকার নেই, আমরা ক্লাসিফিকেশনে থাকি। তাহলে অ্যারোমেটিক যৌগগুলো তোমার নর্মালি কি হবে, অসম্পৃক্ত বদ্ধ শিকল হবে। তার মানে অসম্পৃক্ত বদ্ধ শিকল মানে যেখানে দেখবা যে দ্বিবন্ধন পাবা বদ্ধ শিকলের ক্ষেত্রে, সেগুলো হলো নর্মালি 90% ক্ষেত্রেই সেগুলো অ্যারোমেটিক বদ্ধ শিকল বা অ্যারোমেটিক যৌগ হবে। ওকে, এখন এই অ্যারোমেটিক যৌগে বা অ্যালিফ্যাটিক যৌগে শিকল, আর শিকল মানেই কিন্তু তারা কি দিয়ে গঠিত, শিকল মানে কিন্তু তারা মেইনলি কার্বন দিয়ে গঠিত। তাহলে এই যে অ্যালিফ্যাটিক বদ্ধ শিকল বলো বা অ্যারোমেটিক বদ্ধ শিকল বলো, এই শিকলটা মানে বদ্ধ শিকলের যে যে বলয়টা, সেই বলয়টা তোমার এখন কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি তার উপর ভিত্তি করে তোমার এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার কার্বোসাইক্লিক যৌগ আর একটা হলো হেটারোসাইক্লিক যৌগ। তাহলে একটা কি কার্বোসাইক্লিক যৌগ আর একটা হলো হেটারোসাইক্লিক যৌগ। ঠিক আছে, আমরা একটু পাশে চলে আসি। তাহলে কার্বোসাইক্লিক যৌগ আর হেটারোসাইক্লিক যৌগ বলতে আমরা এখন কি বুঝি, তো আমরা এখন একটু খেয়াল করি যে কার্বোসাইক্লিক যৌগ। তাহলে এই যে বদ্ধ শিকল, ধরো যেমন খেয়াল করো একটু আগে যে আমরা আঁকছিলাম CH2 দিয়ে যে আমরা আঁকছিলাম, খেয়াল করো এটা একটা বদ্ধ শিকল ছিল, তাই না? এই বদ্ধ শিকলের মধ্যে দেখো এই বদ্ধ শিকল বা এটাকে বলয় বলা হয়, কারণ এটা একটা শিকল, আসলে বদ্ধ না বলে এটাকে বলয় বললে বেশি বেটার লাগে। বদ্ধ শিকল ঠিক আছে, বাট এটা আরেকটু বিশুদ্ধ বাংলা হলে এটাকে বলয় বলা হয়, যে বলয় বা একটা রিং বা একটা কি বলে একটা সাইকেল স্ট্রাকচার আর কি বলয়। তো এই বলয়টা এখন কি শুধু কার্বন দিয়ে গঠিত? কারণ নর্মালি তো বলয়গুলো কার্বন দিয়ে গঠিত হতে পারে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বলয়গুলো শুধু কার্বন দিয়ে গঠিত হয়, কিন্তু মাঝে মাঝে কার্বনের পাশাপাশি অন্য কোনো হলো তোমার যৌগ দিয়েও এই বলয়গুলো তৈরি হতে পারে। তাহলে এখন এই বদ্ধ বলয় বা বদ্ধ শিকলগুলো শুধু কি কার্বন দিয়ে গঠিত নাকি কার্বন বাদেও অন্য কোনো মৌল আছে, তার উপর ভিত্তি করে এই বদ্ধ শিকলকে আবার আমরা দুইটা ভাগে হলো ভাগ করতে পারি। একটা হলো কার্বোসাইক্লিক বদ্ধ শিকল আর একটা হলো হেটারোসাইক্লিক বদ্ধ শিকল। তার মানে এই বলয়গুলো কার্বন দিয়ে শুধু কার্বন দিয়ে গঠিত নাকি কার্বন বাদেও অন্য কোনো কিছু আছে, তার উপর ভিত্তি করে আরও দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার কার্বোসাইক্লিক এবং আরেকটা হলো তোমার হেটারোসাইক্লিক। তাহলে কার্বোসাইক্লিক যৌগ এবং আরেকটা হলো হেটারোসাইক্লিক যৌগ। তো কার্বোসাইক্লিক যৌগে যেমন এই যে এই এক্সাম্পলটা খেয়াল করো, দেখো এই এক্সাম্পলে আমাদের যে বলয়টা আছে, দেখো মেইন জিনিসটা কিন্তু সবগুলা কার্বন দিয়ে গঠিত। হাইড্রোজেন কিন্তু জাস্ট খালি কার্বনের সাথে শাখা হিসেবে কিন্তু যুক্ত আছে। আমি যদি এটাকে আর একটু সুন্দরভাবে যদি আঁকি, দেখো আঁকাটা কিন্তু আমাদের এইরকম হইতো যে মেইন বলয়টা কিন্তু কার্বন দিয়ে গঠিত, হাইড্রোজেন জাস্ট সাইড দিয়ে আছে। হাইড্রোজেন কিন্তু এখানে মেইন বলয় কিন্তু নাই, ও জাস্ট সাইড দিয়ে আছে। তো এই ধরনের যৌগ, এই যে এখানে যে তোমার মেইন বলয়টা তোমার শুধুমাত্র কার্বন দিয়ে গঠিত, এই কারণে এই যৌগগুলোকে তোমার কি বলা হয়, কার্বোসাইক্লিক যৌগ বলা হয়। আর যেই যৌগগুলোর ক্ষেত্রে কার্বন বাদেও আরও অন্য দুই একটা মৌল আসবে, সেগুলোকে আমরা কি বলবো, হেটারোসাইক্লিক যৌগ বলবো। ওকে, আমি একটু প্রশ্নগুলো দেখি। হ্যাঁ ভাইয়া, স্লাইডগুলো দিবেন? হ্যাঁ, আমি স্লাইডগুলো দিব,
আমি স্লাইডগুলোর স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে হলো আমি দিব নোট আকারে, তোমরা নোট করবা, নোট করে আমাদের গ্র্যাভিটি গ্রুপে তোমরা নোটগুলো শেয়ার করো, যেন আরও বেশি স্টুডেন্টরা যেন উদ্বুদ্ধ হয় ক্লাস করার জন্য, ঠিক আছে? একটু শেয়ার করবা, আর আজকের ক্লাসের একটু স্ক্রিনশট নিয়ে রাখো, যে কোনো একটা মোমেন্টের স্ক্রিনশট নিয়ে তোমরা হলো আমাদের গ্র্যাভিটি গ্রুপে পোস্ট করে দিও। যারা যারা এখনও অ্যাড হওনি কোনো সমস্যা নাই, তারা এখনও অ্যাড হয়ে যেতে পারো। ওকে, দেখি একজন প্রশ্ন করেছো ভাইয়া শর্ট সিলেবাসের জন্য যে অনেকগুলো একটু গুরুত্বপূর্ণ বলে দিবেন প্লিজ। হ্যাঁ বলবো, এটা আমি পড়ানোর সময় আস্তে আস্তে বলবো আর কি, কারণ এখনও আসলে আমাদের ফুল জৈব যৌগটা আসলে আমরা আসিনি। আমি যখন যেদিন যেটা পড়াবো সেই দিন সেটার সেইটুকু চ্যাপ্টার মানে সেইটুকু অংশের মধ্যে শর্ট সিলেবাসের জন্য কোনটা বেশি ইম্পর্ট্যান্ট আমি বলে দিব, ঠিক আছে? তো আজকে যেটা পড়াচ্ছি এটা একেবারে বেসিক জিনিস, তো এটা তোমরা পারবে, এখানে কোনো ইম্পর্ট্যান্ট, এখানে সবগুলো একটু জানতে হবে কারণ এটা একটু ইম্পর্ট্যান্ট, পুরাটাই ইম্পর্ট্যান্ট। তো কার্বোসাইক্লিক যৌগ, তাহলে এটা একটা যৌগ। তারপর আবার বেনজিন হতে পারে, বেনজিনও খেয়াল করবা যে একটু আগে যে আমরা বেনজিন আঁকছিলাম, ওই যে বেনজিনেরও মেইন স্ট্রাকচারে খেয়াল করবা যে পুরাটাই কিন্তু তোমার কার্বন দিয়ে গঠিত, হাইড্রোজেন জাস্ট সাইড দিয়ে আছে। তো বেনজিনও কিন্তু তোমার একটা কী ধরনের যৌগ? কার্বোসাইক্লিক যৌগ। তো এগুলো সবই কার্বোসাইক্লিক যৌগ। এবার আসো হলো হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ হলো, হেটারো মানে হলো ভিন্ন, যেমন হোমো মানে হলো তোমার সেম, ঠিক আছে? আর হেটারো মানে হলো তোমার ভিন্ন, যেমন তোমার কি বলা হয়, তোমার কিছু কিছু উদ্ভিদ আছে, আমার আপাতত এটাই মনে পড়তেছে যে কিছু কিছু তোমার উদ্ভিদ আছে যারা হলো একটাই লিঙ্গ, মানে একই লিঙ্গ, ওইখানে কোনো ভিন্ন লিঙ্গ নাই, মানে ছেলে মেয়ে আলাদা না, সেগুলোকে তোমার বলা হয় হোমোসেক্সুয়াল জীব বলা হয়, ঠিক আছে? কিছু কিছু উদ্ভিদ আছে। আর কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো ছেলে মেয়ে হলো তোমার ভিন্ন, এগুলোকে হেটারোসেক্সুয়াল জীব বলা হয়, ঠিক আছে? এরকম আর কি, তোমরা বুঝতেই পারতেছো। হোমো মানে হলো সেম, হোমোসেক্সুয়াল মানে হলো একই লিঙ্গ, মানে ওই উদ্ভিদটা একই লিঙ্গ, এখানে ছেলে মেয়ে বলে কিছু নাই, একই লিঙ্গ সবাই সেম। আর হেটারোসেক্সুয়াল বলতে বোঝাচ্ছে যে এখানে হলো ছেলে মেয়ে আলাদা আর কি, যেমন মানুষ হলো একটা হেটারোসেক্সুয়াল প্রাণী, কারণ মানুষের ক্ষেত্রে ছেলে মেয়ে কিন্তু আলাদা, ব্যাপারটা এইরকম আর কি। তো এরকম হেটারোসাইক্লিক যৌগ হলো এখানে কার্বন থাকবে, কিন্তু কার্বনের সাথে সাথে মেইন শিকলে বা মেইন যৌগে তোমার অন্য যৌগও থাকতে পারে। এখন খেয়াল করো, এটাকে কিন্তু আমরা কার্বোসাইক্লিক কেন বলতেছি? কারণ এখানে কিন্তু হাইড্রোজেনগুলো শাখাতে থাকতেছে, এখানে কিন্তু হাইড্রোজেনগুলো আমাদের মেইন বলয়ে কিন্তু আসতে পারে নাই, এখানে মেইন বলয় কিন্তু কার্বন দিয়েই গঠিত, এই কারণে এটাকে কার্বোসাইক্লিক বলতেছি। কিন্তু হেটারোসাইক্লিকের ক্ষেত্রে মেইন বলয়গুলোয় তোমার কার্বনের পাশাপাশি অন্য যৌগ তোমার চলে আসতে পারে, ঠিক আছে? কার্বনের পাশাপাশি অন্য যৌগ চলে আসতে পারে, এই জন্য এটাকে আমরা হেটারোসাইক্লিক বলবো। যেমন এখন হেটারোসাইক্লিক যৌগগুলা মনে রাখাটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ভার্সিটির জন্য এবং মেডিকেলের জন্য, এই তিনটার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হেটারোসাইক্লিক যৌগের এক্সাম্পলগুলো আমাদের পরীক্ষায় প্রচুর আসে, মেডিকেলের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ভার্সিটির জন্য অবজেক্টিভে প্রচুর ইম্পর্ট্যান্ট। তো আসো আমরা এটা একটু ছন্দ দিয়ে মনে রাখি যে হেটারোসাইক্লিক যৌগের এক্সাম্পলগুলো। তো আসো আমরা নতুন আরেকটা জায়গায় চলে যাই। তাহলে হেটারোসাইক্লিক যৌগের এক্সাম্পলগুলো, তাহলে এক্সাম্পলগুলো তোমার কি হবে হেটারোসাইক্লিক যৌগের? দেখো, মনে করো তোমাদের সবারই একজন ফুপ্পি আছে, ফুপ্পি, আমরা অনেক সময় আদর করে বলি না যে ফুপ্পি বলি। ধরো তোমাদের ফুপ্পি হলো থাইল্যান্ড থেকে আসছে, রিসেন্টলি মনে করো তোমাদের ফুপ্পি থাইল্যান্ড থেকে ঘুরে আসছে, তোমরা তাকে কি বলবা? তোমরা তাকে বলবা না যে ভাইয়া থাই ফুপ্পি? খেয়াল করো, তোমাদের ফুপ্পি হলো থাইল্যান্ড থেকে ঘুরে আসছে, তাহলে তোমরা তাদেরকে কি বলবা? তাকে থাই ফুপ্পি বলবা। আচ্ছা, থাইয়ের থ দিয়ে হলো থায়োফিন। আগে আমি বলে দিই, এটা হলো হেটারোসাইক্লিক যৌগের এক্সাম্পল, খুবই ইম্পর্ট্যান্ট, এগুলা মেডিকেলে, বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় এগুলো পাবে, এক্সাম্পলগুলো থেকে অবজেক্টিভ আসে। তো মনে রাখবা, এটা কী দিয়ে মনে রাখবা? তোমাদের ফুপ্পি রিসেন্টলি থাইল্যান্ড বেড়াইতে গেছে, থাইল্যান্ড থেকে আসছে, এটাকে এই জন্য আমরা বলতেছি থাই ফুপ্পি। ওকে, থাইল্যান্ডের থতে হলো থায়োফিন মানে থাই আর কি, ইতে হলো ইথিলিন অক্সাইড। তাহলে ইতে কি? ইতে হলো তোমার ইথিলিন অক্সাইড। আমি বলতেছি এগুলো সংকেত আমি একটু পরে আলোচনা করছি। তো ইতে হলো ইথিলিন অক্সাইড, থাই ফুপ্পি। তাহলে থায়োফিন, ইতে হলো ইথিলিন অক্সাইড, ফতে হলো তোমার ফিউরান,
ফতে হলো তোমার ফিউরান, পতে হলো তোমার পাইরল, পাইরল পাইরল বা অনেকে পাইরল বলে, আর এই লাস্টের পথে হলো পিরিডিন। ঠিক আছে, তাহলে থাইফুপি, থতে হলো তোমার থায়োফিন, ইতে হলো তোমার ইথিলিন অক্সাইড, ফতে হলো তোমার ফিউরান, পতে হলো পাইরল, আর বাকি পথে হলো পিরিডিন। এই থাইফুপি দিয়ে তোমরা মনে রাখবা যে হেটারোসাইক্লিক যৌগের এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। 3টা জায়গায় আসে, মেডিকেলে আসে, ভার্সিটিতে আসে, ইঞ্জিনিয়ারিং আসে, সব জায়গায় এটা আসে। ওকে, এবার আসলে একটু সংকেতগুলো আমরা দেখি যে কেন এটাকে আমরা হেটারোসাইক্লিক যৌগ বলতেছি। ওকে, আমরা যদি ফার্স্টে থায়োফিন দিয়ে স্টার্ট করি, খেয়াল করবা এটার স্ট্রাকচারটা তোমরা একটা চতুর্ভুজ আঁকবা, তোমরা একটা চতুর্ভুজের মতো আঁকো ফার্স্টে, মানে ফার্স্টে একটা চতুর্ভুজের মতো আঁকার পর এই 2 কার্বনের 2 মাথাটা এখানে দিয়ে দিবা, আর এখানে 2টা দ্বিবন্ধন দিয়ে দিবা, আর এখানে একটা সালফার দিয়ে দিবা, আর বাকি যে হাতগুলো আছে কার্বনের সে খালি হাতে তোমরা হাইড্রোজেন ধরায়া দিবা। যে এখানে হলো তোমার 3টা, একটা হাত খালি, এখানে একটা হাইড্রোজেন ধরায়া দাও, এখানে একটা হাইড্রোজেন ধরায়া দাও, এখানে একটা হাইড্রোজেন ধরায়া দাও, এখানে একটা হাইড্রোজেন ধরায়া দাও। তাহলে কি করবা, ফার্স্টে তোমরা এরকম একটা চতুর্ভুজ আকার ট্রাই করবা, যে 4টা কার্বন দিবা, এই মাঝখানে 2টা দ্বিবন্ধন দিবা, এক বন্ধন দিবা, আর নিচে হলো সালফারের সাথে যুক্ত করে দিবা, আর পরে বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিবা। এখন মনে রাখবা সালফারের ল্যাটিন নাম হলো থায়ো, সালফারের ল্যাটিন নাম হলো থায়ো। এই কারণে এখানে মেইন বলয়ে কার্বনের পাশাপাশি দেখো দেখো এটা কিন্তু এখন আমাদের মেইন বলয়, আমরা এর একটু খেয়াল করি, এটা হলো আমাদের মেইন বলয়। দেখো এই যে আমি লাল কালি দিয়ে আঁকতেছি, লাল দিয়ে যেটা আঁকছি সেটা হলো আমাদের মেইন জিনিস। দেখো তাহলে দেখো আমাদের মেইন বলয়ে কিন্তু দেখো এখন কার্বন ছাড়াও কিন্তু দেখো সালফার চলে আসছে, ওই যে অন্য আরেকটা মৌল চলে আসছে, হেটারও আরেকটা মৌল চলে আসছে। এই কারণে এটাকে আমরা কি বলছি, থায়োফিনকে হেটারোসাইক্লিক যৌগ বলছি। ক্লিয়ার? আর এটার নাম থায়োফিন কেন, কারণ সালফারের ল্যাটিন নাম হলো তোমার থায়ো, সেখান থেকে এটার নাম হয়ে গেছে থায়োফিন। ওকে, এবার আসো ফিউরান কি, সেম স্ট্রাকচার তোমরা এইভাবে আঁকবা, ওই আগের মতোই। তোমরা হলো একটা বর্গ আঁকো কার্বন দিয়ে, ফার্স্টে একটা বর্গ এঁকে ফেলো। আচ্ছা দেখা যায় না, না ঠিক আছে, আমরা সরি আমার তো এখানে ছবি আছে, আমি ভুলে গেছি, আমার স্ক্রিনে আসলে কি ছবি শো করে না, তো এই জন্য একটু প্রবলেম। ঠিক আছে, আমি এইখানে আঁকি। ফার্স্টে কী করবো, একটা বর্গ আঁকবা, খেয়াল করো একটা বর্গ আঁকবা কার্বন দিয়ে, যে এরকম করে 4টা বর্গ আঁকবা। এই যে এইখানে 2টা হাত, সেই 2টা হাতে সালফার যুক্ত করে দেবা। আর এখানে দ্বিবন্ধন দিয়ে দিবা মাঝখানে, আর বাকি হাতগুলোতে তোমরা প্রয়োজন মতো হলো হাইড্রোজেন দিয়ে দিবা, প্রয়োজন মতো যতগুলো 4টা হাত ফিল আপ করার জন্য যতগুলো হাইড্রোজেন দরকার দিয়ে দিবা, শেষ। এটাই হলো থায়োফিন। তো দেখো এই থায়োফিনের ক্ষেত্রে আমাদের মেইন যে বলয়, দেখো আমাদের মেইন বলয়টা কিন্তু এইটা। দেখো আমাদের মেইন বলয়ে আমি লাল কালি দিয়ে যেটা আঁকতেছি এটা হলো আমাদের মেইন বলয়। দেখো মেইন বলয়ে কিন্তু কার্বনের পাশাপাশি কিন্তু এখন সালফার চলে আসছে, মানে ভিন্ন আরেকটা মৌলও চলে আসছে। এই কারণে এটাকে আমরা কি বলবো, হেটারোসাইক্লিক অ্যারোমেটিক, মানে হেটারোসাইক্লিক যৌগ বলছি। ঠিক আছে, তো আর সালফারের ল্যাটিন নাম থায়ো, এই কারণে এটাকে আমরা থায়োফিন বলি। তাহলে অনুরূপভাবে আমরা যদি ফিউরানটা খেয়াল করি, দেখো কার্বন ওই আগের মতোই, এখানে হাত দিয়ে দাও, জাস্ট খালি এখানে অক্সিজেন দিয়ে দাও, শেষ। আগের মতোই সব কিছু, মানে এই থায়োফিনের এই সালফারের বদলে এই জায়গায় অক্সিজেন দিয়ে দাও, এটার নাম হয়ে যাবে ফিউরান। ঠিক আছে, সেম জিনিসই, তখন এটার নাম কি হয়ে যাবে, ফিউরান হয়ে যাবে। ঠিক আছে, তো খেয়াল করতেছো, তাহলে ফিউরানও তোমার কি হবে, হেটারোসাইক্লিক যৌগ হবে। ওকে, সমস্যা নাই। তাহলে আমাদের এইটুকু মনে হয় আমাদের শেষ। আমাদের ক্লাস আর বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমরা 1 ঘন্টার মতোই ক্লাস নেওয়ার চেষ্টা করব, কারণ রমজান মাসে আসলে 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়াটা সবার জন্যই কষ্ট। তোমাদের জন্য আসলে কষ্ট, আমার জন্যও কষ্ট, কারণ কথা বলা লাগে। অলরেডি রোজা রেখে আসলে বুঝোই তো, যে বলে না যে রোজায় ধরছে আসলে একটু খারাপ। আর আমি তো তাছাড়া আমার আব্বুর সাথে হাসপাতালে ভর্তি, আমি দেখা যায় যে আমার আব্বুর সাথে সারা রাত থাকি, সারা রাত থেকে আমি আবার দুপুরের দিকে আসছি, তো সারা রাত আসলে ভাবে ঘুমাইতে পারি নাই। দুপুরে এসে ছোট্ট একটা ঘুম দিয়ে উঠে আবার তোমাদের ক্লাস নিচ্ছি, আর প্লাস রোজা রাখছি, তো আমারও আসলে সত্যি কথা এতক্ষণ ক্লাস নেওয়া আসলে আমার জন্য কষ্ট। আর 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব।
আর আজকে আসলে আমরা 3টা থেকেই নিতাম, এই নেটের কারণে আমরা এই কাজটা করেছি, বাট সমস্যা নাই, আমি অলরেডি আমার নেট চেঞ্জ করার জন্য অন্য কোম্পানির সাথে যোগাযোগ করেছি, নেট চেঞ্জ করে ফেলবো, কারণ ওরা প্রায় এরকম ঝামেলা করে। আমি সত্যি কথা অনেক বিরক্ত নেটের উপরে, আমি বিরক্ত, কারণ এই মাসে মনে হয় আমার মোটামুটি 2টা কি 3টা ক্লাস জাস্ট বিকজ অফ নেটের কারণে আমাকে ক্যান্সেল করতে হয়েছে। খুবই বিরক্ত, কারণ টাইম ম্যানেজ করা কিন্তু অনেক টাফ। একবার একটা টাইম এদিক সেদিক হয়ে গেলে ওটাকে ঠিক করা অনেক ঝামেলাপূর্ণ একটা ব্যাপার। ওকে, তো তাহলে আমরা থায়োফিন, ফিউরান বুঝে ফেলছি। এবার আসে হলো পাইরলটা বুঝি। পাইরলটাও ভাইয়া বা পুরা সেম জিনিস, তোমরা জাস্ট খালি সেমভাবে স্ট্রাকচার আঁকবা, সেম, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। সেম স্ট্রাকচার আঁকবা, জাস্ট খালি এই জায়গায় হলো আমরা একটা নাইট্রোজেন দিয়ে দিব, আর সেই নাইট্রোজেনের গায়ে একটা হাইড্রোজেন থাকবে, ব্যাস এটাই হলো তোমার কি হয়ে যাবে, তোমার হলো পাইরল হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছো? তাহলে পাইরলের সংকেত কি? সেম এরকম আঁকবা, জাস্ট খালি এখানে অক্সিজেনের বদলে নাইট্রোজেন দিয়ে দিবা, আর সেই নাইট্রোজেনের গায়ে একটা হাইড্রোজেন লাগাই দিবা, কারণ আমরা জানি যে নাইট্রোজেনের যোজনী আবার 3, তো 3টা হাত, 1টা 2টা 3টা, তো এই যোগের নাম হয়ে যাবে পাইরল। ঠিক আছে, তো আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আসো পিরিডিন। পিরিডিন একটু অন্যরকম, পিরিডিনের স্ট্রাকচারটা অনেকটা বেনজিনের মতো, বাট খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের মেইন যে শিকল বা আমাদের মেইন যে বলয়টা, সেই মেইন বলয়ে কিন্তু কার্বনের পাশাপাশি অন্য যৌগ চলে আসতেছে। এই কারণে এগুলোকে আমরা কি বলছি? হেটারোসাইক্লিক যৌগ বলছি। ওকে, জাস্ট আর আমাদের 2টা স্ট্রাকচার আমরা শিখবো, এই স্ট্রাকচারগুলো ইম্পর্ট্যান্ট। বুয়েটে একবার এই যৌগগুলোর স্ট্রাকচার রাখতে আসছিল, হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগের স্ট্রাকচার রাখতে আসছিল বুয়েটে। ঠিক আছে, এই কারণে এটা খুবই ইম্পর্ট্যান্ট, তো আমরা এই কারণে এটা স্ট্রাকচারটা আমরা দেখছি। এবার আসা হলো পিরিডিন। পিরিডিনের স্ট্রাকচারটা বেনজিনের মতো, এটা আগেরগুলোর সাথে মিলবে না, বেনজিনের মতো। আগে তোমরা বেনজিন যেভাবে আঁকতা ওই রকম করে তোমরা কার্বন দিয়ে বেনজিন আঁকো, জাস্ট খালি নিচেরটা দিবা না, নিচের কার্বনটা খালি দিবা না, বাকিটা পুরাটা হলো তোমার বেনজিনের মতো। বেনজিনের মতো এই নিচের কার্বনের জায়গায় জাস্ট খালি নাইট্রোজেন দিয়ে দিবা, আর বাকিটা হুবহু বলছি বেনজিনের মতো, তো এটা ডেফিনেটলি এরকম হবে, একটা একটা গ্যাপ দিয়ে দ্বিবন্ধন দিয়ে দাও, আর বাকি হাতগুলোতে তোমার পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন দিয়ে দাও যেখানে যেখানে দরকার। এখানে কি হাইড্রোজেন বসবে বলো তো? এখানে কিন্তু আর হাইড্রোজেন বসবে না, কেন? কারণ নাইট্রোজেনের হাত 3টা, দেখো 3টা হাত ফিল আপ হয়ে গেছে, দ্বিবন্ধন আর একটা বন্ধন, ত্রিবন্ধন, তো নাইট্রোজেনের এখানে আর কোনো হাত বসবে না, মানে হাইড্রোজেন বসবে না। তো এটা হলো তোমার পিরিডিন। তো দেখতে বেনজিনের মতোই, জাস্ট খালি একটা কার্বনের বদলে দেখো মেইন বলয়ে নাইট্রোজেন চলে আসছে, তো এটাও একটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। ওকে, তো এগুলো আমরা বুঝে ফেলছি। এবার লাস্ট যে জিনিসটা সেটা হলো ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইডটা কিছুই না, ইথিলিন। ইথিলিন কথাটা আসছে হলো ইথেন থেকে। আমরা সবাই কিন্তু ইথেনের কিন্তু সংকেত জানি যে CH3 বন্ড CH3, এটাকে কি বলা হয়? ইথেন বলা হয়, এটা আমরা সবাই জানি। তো এই যে ইথেনের যে সংকেত, ইথেনের সংকেতটা সবই সেম থাকবে, জাস্ট খালি এখন আমি একটু মুছি, দেখো ইথেন CH3 ইথেন, জাস্ট খালি ইথেনের একটা হাইড্রোজেন চলে যেয়ে জিনিসটা CH2 হয়ে যাবে, আর 2টা কার্বনকেই একটা অক্সিজেন বলয়ের মাধ্যমে তোমার যুক্ত করে ফেলবে। তাহলে খেয়াল করছো, একটা ইথেনের সংকেত হলো CH3, 2টা থেকে একটা করে হাইড্রোজেন চলে যায় CH2 হয়ে গেছে, ওরা একটা হাত খালি, ওরা একটা হাত খালি, এই খালি হাত 2টাকে একটা বলয়ের মাধ্যমে দেখো অক্সিজেন যুক্ত করে ফেলছে। এবং এই ক্ষেত্রেও দেখো আমাদের মেইন যে শিকল, দেখো আমাদের মেইন শিকলে তোমার কার্বন বাদেও তোমার কি আছে? অক্সিজেন আছে। দেখছো, এটা একটা বলয় তৈরি করে ফেলছে, এবং বলয়ে তোমার কার্বন বাদেও অক্সিজেন চলে আসছে। এই কারণে এটাকে কি বলা হয়? ইথিলিন অক্সাইড বলা হয়। ইথেন থেকে আসছে, এই কারণে এটাকে বলা হয় ইথিলিন, আর সাথে অক্সিজেন আছে, এই কারণে যোগের নাম হলো ইথিলিন অক্সাইড। এখন এতক্ষণ আমি যে হেটারোসাইক্লিক যে যৌগগুলোর কথা বলছিলাম, ওই থাইফুপ্পি, এই থাইফুপ্পির মধ্যে শুধুমাত্র ইথিলিন অক্সাইডটাই মনে রাখবা, এটা একমাত্র হলো তোমার অ্যালিফ্যাটিক যৌগ, অর্থাৎ এই ইথিলিন অক্সাইডটাই একমাত্র হেটারোসাইক্লিক অ্যালিফ্যাটিক যৌগ। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট, এটা এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল আমাদের আগের বছর, যে কোনটা হেটারোসাইক্লিক অ্যালিফ্যাটিক যৌগ। তাহলে মনে রাখবা থাইফুপ্পির এই ইটা, মানে থাইয়ের ইটা অর্থাৎ ইথিলিন অক্সাইডটা যেহেতু ইথেন থেকে আসছে, ইথেন কি? অ্যালিফ্যাটিক যৌগ, এই কারণে ইথিলিন অক্সাইডটাও হেটারোসাইক্লিক অ্যালিফ্যাটিক যৌগ। খুবই ইম্পর্ট্যান্ট। আর বাকি যারা লেখছিলে এখন পর্যন্ত সবগুলো হলো অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, থাইফুপ্পির বাকি সবগুলো হলো অ্যারোমেটিক যৌগ, জাস্ট ইথিলিন অক্সাইডটা ইথেন থেকে আসছে, খুব ইজিলি তোমরা বুঝতে পারতেছো, বেসিক
ইথেন অ্যালিফ্যাটিক যৌগ, এ কারণে ইথিলিন অক্সাইডও তোমার অ্যালিফ্যাটিক হেটারোসাইক্লিক যৌগ। ঠিক আছে, সংকেত সহ খুবই ইম্পর্টেন্স দিয়ে তোমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা অলমোস্ট শেষ। আমরা এই জিনিসগুলা আমরা মনে রাখবো, আর হলো আমরা ইনশাল্লাহ রেগুলার ক্লাস করব। আজকে উপস্থিতি কিন্তু অনেক কম ছিল, উপস্থিতি বাড়ানোর জন্য যা যা করা দরকার আমি সবই করব, বাট তোমাদেরকে রেগুলার ক্লাসটা করতে হবে। আর আমি স্ক্রিনশটগুলো তোমাদেরকে একটু পরে আজকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব, হয়তো এখন নাও দিতে পারি, আমি খুব দ্রুত দিয়ে দিব। আর তোমরা যারা আছো তারা একটু কষ্ট করে মোটামুটি 2-4 জন 4-5 জন দিলেই হবে, বা সবাই যদি দাও কোনো সমস্যা নাই, মানে তোমরা হলো একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্র্যাভিটি গ্রুপে একটা পোস্ট দিবা যে আজকে আমাদের জৈব যৌগের ফার্স্ট ক্লাস ছিল এবং প্রথম ক্লাসটা অনেক চমৎকার হয়েছে। এবং দেখো আমি কিন্তু কথা রেখেছি, তোমাদেরকে শর্ট মনে রাখার টেকনিক দিচ্ছি, তোমাদেরকে বেসিক ক্লিয়ার করতেছি একবারে ডিটেলসে, প্লাস হলো তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনটা মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট, কোনটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট, কোনটা ভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আমি আমার মতো সব করতেছি, বাকিটা কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার এক্সাম দিতে হবে এবং হলো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, অলরেডি হয়তো বা আমাদের আসরে নামাজের সময় হয়ে গেছে। ঠিক আছে, আজকে এখানেই থাক, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আগামীকাল হলো, তোমরা তো জানো যে আগামীকাল সোমবার ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে সোমবার 7টায় তোমাদের সাথে কিন্তু গ্র্যাভিটি গ্রুপে আবার ফিজিক্স ক্লাসে দেখা হবে। ফিজিক্স ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু খুব একটা ভালো না, যারা এইচএসসির যারা আছো তারা একটু আগামীকালের 7টার ক্লাসে থাকার ট্রাই করো। ঠিক আছে, তাহলে আমরা হলো নতুন আরেকটা টপিক শুরু করতে পারবো ফিজিক্সের। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।